হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমি আপনাদের অনুরোধ করব, আমার যে সমস্ত স্টুডেন্ট আছেন আপনারা দয়া করে সমস্ত ভিডিওগুলো বারবার দেখুন। আমার কেন জানি না মনে হচ্ছে যে এখনো পর্যন্ত বিজনেসটার যে মূল বিষয়বস্তু আপনাদের মধ্যে কিন্তু এখনো ঢুকছে না। দেখুন, ঢুকতে সময় লাগবে, কিন্তু চেষ্টা ত্রুটি রাখলে মুশকিল আছে। যদি আপনাদের মধ্যে নলেজটা একটু একটু ঢোকে, তাহলে কিন্তু অনেক প্রশ্ন আসা উচিত। যেমন ধরুন, আমি এখনো পর্যন্ত পি রিলেটেড, ইপিএস রিলেটেড কোনো রকমের কোনো কিন্তু সেই অর্থে কোনো প্রশ্ন পাচ্ছি না। তাহলে কি আমি এটা বুঝে নেবো যে আপনারা সব কিছু জিনিস মোটামুটি ঠিক মতো করে বুঝে গেছেন? কারণ কি, দেখুন, পিইপিএস কে আয়ত্ত করতে আমারও দীর্ঘদিন টাইম লেগেছিল, কিন্তু চেষ্টা ত্রুটি রাখলে চলবে না। যাই হোক, আমি আজকে যে কোম্পানিটা নিয়ে এসেছি, এটা এমনিতে মার্কেটে ওকে ম্যাপ মাই ইন্ডিয়া বলে চেনে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি চার্ট খুঁজতে যাবেন, সেখানে সিই ইনফো সিস্টেম বলে এই কোম্পানিটা কে পাবেন। এটাও প্রায় 10,000 কোটি টাকার কোম্পানি, এবং এটাও খুব হাই ভ্যালুয়েশনে কাজ করছে, মোটামুটি স্মল ক্যাপ ক্যাটাগরির। কিন্তু এর বিজনেসটা অত্যন্ত লোভনীয়। যেভাবে কালকে আমি যে কোম্পানিটার কথা বলেছিলাম, ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেড, একইভাবে সি ইনফো সিস্টেমের যে বিজনেস, এটা কিন্তু অত্যন্ত লুক্রেটিভ, অর্থাৎ অত্যন্ত লোভনীয়। তাই যারা আমার নতুন নিবেশক, মানে যারা নতুন নতুন করে শেয়ার বাজারে ইনভেস্ট করতে আসছেন, তাদের জন্য কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রাখলে তারা কিন্তু তাদের ক্যাপিটালটাকে ভালোভাবে বাড়াতে পারবেন বলে আমার অনুমান। এটা আমার স্টাডি বলছে। তো যাই হোক, এই কোম্পানিটার মেন কাজ কি? এরা, আপনারা দেখবেন গুগলের মাধ্যমে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে সমস্ত আহ, আহ, মানে সারা ভারতবর্ষের সবকিছু জিনিস ম্যাপের আকারে পাওয়া, কিন্তু সেইটার বিকল্প হচ্ছে এই সি ইনফো সিস্টেম। এবং এর যে বর্তমান যে রেভিনিউ, তাতে দেখা যাচ্ছে যে এদের মূল রেভিনিউ যেটা, সেটা হচ্ছে কটা ভার্টিক্যাল থেকে আসছে না। দেখুন, প্রথমত হচ্ছে এদের ম্যাপ এবং ডেটা প্রোডাক্টসের কাছ থেকে প্রায় 60% বিজনেস আসছে, বুঝতে পেরেছেন? এবং এরা যে ম্যাপটাকে কনফিগার করেছে, তা সেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া নয়, সেটা হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ইউএই, ইজিপ্ট। এবং এদের মাধ্যমে আপনি ট্রাফিক, ওয়েদার, রোড কন্ডিশন, রোড সেফটি, কোথায় কি ধরনের ট্রাফিক চলছে, মানে যে সমস্ত জিনিসগুলো আমরা গুগল থেকে পাওয়ার চেষ্টা করি, তার কিন্তু বিকল্প একটা প্ল্যাটফর্ম এরা তৈরি করছে। এবং দ্বিতীয় যে মানে কোম্পানির যে এরিয়া অফ রেভিনিউ, সেটা হচ্ছে ইয়েতে সার্ভিসের সেক্টর থেকে। এক তো হচ্ছে সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার, এদের তিনটে ব্র্যান্ড সব আছে, তিনটে সফটওয়্যারের ব্র্যান্ড আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখুন, একটা হচ্ছে মাস, ঠিক আছে, ডিজিটাল ম্যাপস। দ্বিতীয়ত হচ্ছে স্যাস, সেটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস। তৃতীয়টা হচ্ছে পাস, অর্থাৎ যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে এদেরকে ব্যবহার করা যায়। তো এই এই মানে এক্স্যাক্টলি এই যে বিজনেসের যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদেরকে কিন্তু গুগল ফুগল থেকে কিন্তু এনে বোঝাতে হবে, মানে গুগল ফুগল থেকে দেখে বোঝাতে হবে। কিন্তু মূল জিনিস হচ্ছে আমাকে দেখতে হবে যে এই বিজনেসে এদের কাস্টমার কে কে আছে। যদি আপনি দেখেন যে কারা কারা এই ব্যবসাকে আহ, তাদের নিজেদের কোম্পানিতে এই কোম্পানির কে ব্যবসাটা দেয়, আপনি যদি দেখেন যে এখানটাও তো দেখেন যে ইসরো,
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এদের কিন্তু ব্যবসা দেয়। নীতি আয়োগ মানে প্ল্যানিং কমিশন যাকে বলা হয় তারা কিন্তু একে ব্যবসা দেয়। ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশন একে বিজনেস দেয়। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একে বিজনেস দেয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আরো অন্যান্য জায়গা থেকেও এই ব্যবসা পায়। এছাড়াও যেমন ধরুন ফোনপে, ফ্লিপকার্ট, উলু, এইচডিএফসি ব্যাংক, এয়ারটেল, হুন্ডাই এই সমস্ত কোম্পানিগুলো থেকে এদের কাছে ব্যবসা আসে এবং বর্তমানে এদের কাছে এখনো পর্যন্ত প্রায় 920 কোটি টাকার বিজনেস আছে। এবারে আমরা যদি চলে যাই, দেখুন আমাদের মূল জিনিস হচ্ছে আমি যেটা বলছি যে এই সমস্ত নিউ ইকোনমি কোম্পানিগুলো কিন্তু আপনাকে কখনোই সস্তা ভ্যালুয়েশন আপনি পাবেন না। অর্থাৎ এদের যে পিইটা সবসময়ের জন্য হাই, কারণ এরা হাই গ্রোথ দিচ্ছে এবং এদের যে ইনকাম প্রসপেক্টিভটা সেটা যদি আপনারা এর ব্যালেন্স শিটে গিয়ে দেখেন, আপনি দেখুন এখানে যদি আমরা যাই এবং দেখুন প্রথমত দেখুন কোম্পানিটা কত কোটি টাকার কোম্পানি, দেখুন 11 কোটি টাকা নিয়ে মাত্র কোম্পানিটা কাজ করছে। 11 কোটি টাকা, শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল কত? 11 কোটি। এবং এই 11 কোটির এগেনস্টে যদি আপনি দেখেন সে সেলস কত করছে, দেখুন 21 সালে সে সেলস কত করেছিল? 152 কোটি টাকা। প্রফিট কত এসেছিল? 60 কোটি। মার্জিন কত? 34%। হাই মার্জিন বিজনেস। 22 সালে দেখুন 198 কোটি টাকার সেলস, প্রফিট 86 কোটি টাকা, মার্জিন 44%। 23 সালে 254 কোটি টাকার সেল, প্রফিট 109 কোটি, মার্জিন 46%, মার্জিন বাড়ছে। এবং আগামী বছর যেটা প্রজেক্ট করছে 279 কোটি টাকার মানে বিক্রি হবে এবং সেক্ষেত্রে প্রফিট 125 কোটি এবং 47% মার্জিন। দেখুন সবসময় এই মার্জিন ধরে রাখা সম্ভব নয়, কখনো কখনো এখান থেকে মানে মার্জিন কমতেও পারে এবং সেক্ষেত্রে যেটা আমি বলি কোম্পানি কনসলিডেশনে যেতে পারে। কিন্তু মূল জিনিস যেটা, আমরা কখন কোম্পানিটাকে কেনার জন্য রেডি থাকবো, আপনি যদি এর চার্টে গিয়ে দেখেন, কেন আমি বলছি যে এই জায়গাটাতে আমরা কিনবো, আমি উইকলি চার্টে এসেছি, আমি দেখতে পাচ্ছি কোম্পানিটা উপর থেকে প্রায় প্রায় 20%-এর কাছাকাছি নিচে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সাধারণত অর্থাৎ যদি আমি দেখি প্রায় সেপ্টেম্বরের কাছাকাছি প্রাইসে, আজকে 6 মাস আগেকার প্রাইসে কিন্তু এই কোম্পানিটাকে পাচ্ছি। এই ধরনের কোম্পানি আমরা যারা ইনভেস্ট করার কথা ভাবি সাধারণত 20-22% নিচে এলেই কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোতে আমরা ইনভেস্ট করার কথা সাধারণত সিদ্ধান্ত নিই। এবং আপনি যদি দেখেন এই কোম্পানির ইনভেস্টার, তাহলে আমি এটা আপনারা বুঝতে পারলেন যে এই পয়েন্ট অফ ভিউতে কোম্পানির বিক্রি ঠিক আছে, কোম্পানির প্রফিটও ঠিক আছে। ইনভেস্টরের দিকে যদি দেখি, যে দেখুন ফরেন ইনভেস্টার তারা কিন্তু আস্তে আস্তে করে শেয়ার হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে, একটু বাড়াচ্ছে একটু বিক্রি করছে। একই ব্যাপার কিন্তু ডোমেস্টিকের ক্ষেত্রেও, বুঝতে পেরেছেন? তো যেখানটাতে ফরেন ফান্ড 6-7% শেয়ার ধরে রেখেছে, ডোমেস্টিক 6-7% ধরে রেখেছে, প্রমোটারের কাছে 53% আছে, তার মানে বুঝতে হবে যে কোম্পানির বিজনেস সলিড গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে। তো চার্টে আমরা যেটা দেখলাম সেটা কি হচ্ছে, চার্টে দেখেছি যেটা যে বর্তমানে কোম্পানিটার শেয়ার প্রায় 20-21% নিচে আছে। আমাদের মূল অবজেক্টিভ কিন্তু লং টার্ম, ঠিক আছে? আমাদের মূল অবজেক্টিভ কিন্তু লং টার্ম। আমি কিন্তু 6 মাস 1 বছরের কথা ভেবে কিন্তু এই সমস্ত কোম্পানি স্টাডি করতে বলবো না। আমাদের অবজেক্টিভ কিন্তু 5-6 বছর। 5-6 বছরের কথা যদি ভাবি তাহলে এই কোম্পানি আপনাকে খুব হেলদি রিটার্ন দেওয়ার মতো কন্ডিশনে আছে। আজকে যদি 2 বছর একইভাবে তাদের সেলস বাড়তে থাকে, একইভাবে যদি তাদের প্রফিট বাড়তে থাকে, কি 3 বছর একইভাবে যদি বাড়তে থাকে, তাহলে দেখবেন এই সমস্ত কোম্পানি প্রতি 2 বছর অন্তর অন্তর সাধারণত দেখা গেছে ওই শেয়ার হোল্ডারদের পয়সা ডবল করেছে। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, ম্যাপ মাই ইন্ডিয়া এটাও কিন্তু অত্যন্ত একটা লোভনীয় ব্যবসা করে, যে ব্যবসাতে কম্পিটিশন সে অর্থে নেই, যার জন্য তাদের
মার্জিনটাও কিন্তু খুব ভালো। তো ফ্রেন্ডস, আমি আশা করব যে এই কোম্পানিটাকেও আপনারা ভবিষ্যতের একটা কোম্পানি হিসাবে স্টাডি করতে পারেন, এবং সেক্ষেত্রে এই কোম্পানির যদি শেয়ার আপনারা চাইলে একটা একটা ছোট ছোট করে কিনে কিন্তু মানে এসআইপি আকারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, ধরুন আপনি এই মাসে একটা কিনলেন, পরের মাসে আর একটা কিনলেন, তাতে কি হচ্ছে আপনার এভারেজিং টেন্ডেন্সি থাকবে। যদি কোনো কারণে আজকে 10% পড়ে গেল শেয়ারটা, কি 20% পড়ে গেল, তাহলে আপনি সেখানেও কিনলেন। অর্থাৎ তাতে কি হচ্ছে আপনার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে সুবিধা হবে। ফ্রেন্ডস, আমার কথা শুনে আপনারা কিন্তু কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট বা সেলিং করবেন না। আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদের এডুকেশনে উৎসাহিত করার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সুতরাং আপনারা ইনভেস্টমেন্টের আগে আপনাদের যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার আছে তার সঙ্গে আলোচনা করে শেয়ারে কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওগুলো বারবার দেখুন, আমার পুরনো ভিডিওগুলো বারবার দেখুন, তাতে কিন্তু মূল কনসেপ্টটা দেওয়া আছে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।